প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞানের খুব মজার একটা টপিক। আজকে আমরা পড়ব হচ্ছে সংঘর্ষ। এটি আছে তোমাদের আহ বলবিদ্যা কোর্সের অধ্যায় 8 এবং যারা তোমরা নন মেজরের আছো তাদের দ্বিতীয় অধ্যায়ে এই টপিকটি রয়েছে। খুবই মজার টপিক। তো সংঘর্ষ ব্যাপারটা আসলে কি? সংঘর্ষ বলতে আমরা বুঝাই অনেক বড় মানের দুই বা ততোধিক বল যদি খুব অল্প সময়ের জন্য একে অপরকে আঘাত করে, তবে তাকে আমরা সংঘর্ষ বলার চেষ্টা করি। দুটি ট্রাক যদি একজন আরেকজনকে ধাক্কা দেয়, তখন সেটা এক ধরনের সংঘর্ষ হবে। অথবা যদি আমরা বলার চেষ্টা করি ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, তখন বল এবং ব্যাট যে একজন বা একটি অপরটির উপর যে আঘাত করতেছে, সেইটাকে আমরা সংঘর্ষ বলতে পারি। তো আমি যদি একটা চিত্র দেখানোর চেষ্টা করি, আসো। এই একটা বস্তু, এখানে আরেকটা বস্তু, যদি একটি অপরটির দিকে এভাবে যেতে থাকে এবং এক সময় একটা আরেকটাকে আঘাত করে, তখন সেই ব্যাপারটাকে আমরা সংঘর্ষ বলবো। এবং মজার ব্যাপার হচ্ছে এই বস্তু দুইটা অনেক বড় বলে একজন আরেকজনকে আঘাত করতে হবে এবং খুব অল্প সময়ের জন্য একজন আরেকজনের সাথে স্পর্শিত অবস্থায় থাকবে। ওকে, আমরা যদি এখন সংজ্ঞাটা বলার চেষ্টা করি, আসো আমরা সংজ্ঞাটা বলি। চলো আমি সংজ্ঞাটা লিখছি, তোমরা একটু লিখে নাও। সংঘর্ষ দুই বা ততোধিক বস্তু খুব অল্প সময়ের জন্য অনেক বড় বলে পরস্পরকে আঘাত করলে তাকে সংঘর্ষ বলে। এই তোমরা একটু লিখে নাও, দুই বা ততোধিক বস্তু খুব অল্প সময়ের জন্য অনেক বড় বলে পরস্পরকে আঘাত করলে তাকে সংঘর্ষ বলে। তো সংঘর্ষের সংজ্ঞার পর আমরা চলে যাই সংঘর্ষের প্রকারভেদে। সংঘর্ষ দুই প্রকার। একটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সংঘর্ষ, অপরটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ইংরেজিতে যদি বলার চেষ্টা করি, সংঘর্ষ হচ্ছে কলিশন, আর স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষকে আমরা বলবো ইলাস্টিক কলিশন অ্যান্ড ইনইলাস্টিক কলিশন। তো চলো আমি সংজ্ঞায় না গিয়ে আমরা একটু পার্থক্য আকারে শেখার চেষ্টা করি স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ দুটো জিনিস। চলো। তো এক নম্বরে যদি বলি, স্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগ সংরক্ষিত থাকবে। একইভাবে অস্থিতিস্থাপক সংঘর্ষেও ভরবেগ সংরক্ষিত থাকবে।
2 নম্বরে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না। এটাই আসলে এই দুইটার মধ্যে, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই দুটার মধ্যে প্রধান পার্থক্য যে গতিশক্তি স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকবে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে সেটি সংরক্ষিত থাকবে না। ওকে, আর কিন্তু ভরবেগ, যে কোনো ধরনের সংঘর্ষেই অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকবে, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, আর আরেকটা আমরা পার্থক্য আকারে যদি বলি বা উদাহরণ বলার চেষ্টা করি, তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষের আমরা সাধারণ চোখে বা সাধারণত যে সংঘর্ষগুলো দেখি প্রায় সবগুলাকে আমরা বলতে পারবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে আছে হচ্ছে তোমার পারমাণবিক কণার মধ্যে যে সংঘর্ষ হবে, অথবা মৌলিক কণিকাগুলোর মধ্যে যে সংঘর্ষ, সেইগুলো আসলে হবে তোমার আহ স্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমি এটাও একটু লিখে দিই, তোমরা একটু লিখে রাখো। পারমাণবিক, নিউক্লিয় ও মৌলিক কণিকার সংঘর্ষ, এগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ। উল্টো দিকে অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে যদি আমরা বলি বুলেট কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করলে, বুলেট কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করলে যে সংঘর্ষ হবে সেটা হবে হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষের পার্থক্যের পর এবার আমরা শেখার চেষ্টা করব সংঘর্ষের পর শেষ বেগগুলা কেমন হয়। ওই বস্তু দুটো একটা আরেকটাকে যখন আঘাত করলো, আঘাতের পর তাদের বেগ কেমন হবে। তো আমরা প্রথমে শেখার চেষ্টা করব একমাত্রিক সংঘর্ষ হলে ওই একমাত্রিক সংঘর্ষের পরে শেষ বেগটা কেমন হয়। চলো আমরা এই থিওরিটা এখন শিখবো। আসো, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তুদ্বয়ের শেষ বেগ। আমরা একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ কেমন হবে সেটা বের করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা বস্তু দুটা ভর চিন্তা করি বা কল্পনা করে নেই, একটা m1 একটা m2 এবং আদি বেগ u1 এবং u2। তো এখন মজার ব্যাপার হচ্ছে বেগ, আদি বেগ দ্বয় অবশ্যই একটা অপরটা থেকে বড় হইতে হবে। যে কোনো একটা বড় এবং অন্যটা ছোট হয়ে যাবে। যদি দুটো সমান হয় তাহলে তাদের মধ্যে আসলে সংঘর্ষই ঘটবে না, কারণ দুইজন একই বেগে চলতে থাকবে। তো তাহলে তাদের মধ্যে যে কলিশন হওয়ার কথা সেটা আসলে হবে না। তো আমরা প্রথমটা u1 কে বড় ধরে নিই। তো চলো আমরা শুরু করি। ধরি m1 ভরের বস্তুর আদিবেগ সমান u1, m2 ভরের
বস্তুর আদিবেগ u2 আর m1 ভরের বস্তুর শেষ বেগ v1, m2 ভরের বস্তুর শেষ বেগ v2। ওকে, তো এই কয়েকটা জিনিস আমরা ধরে নিলাম। এবার আমরা শুরু করতে পারবো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের যে বেসিক দুটো কথা আমরা বলেছি, পার্থক্যতেও যেটা লিখেছি, সেইখান থেকে আমরা শুরু করব। 1 নম্বরে আমরা বলতেছিলাম কি, আমরা প্রথমেই বলতেছিলাম যে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। তাহলে এই দুইটা বস্তুর ভরবেগ যদি সংরক্ষিত থাকে তাহলে তাদের কি অবস্থা হবে সেটা আমরা একটু দেখি এবং পরে লেখার চেষ্টা করি। তো m1 ভরের বস্তু এটা, যার বেগ u1, এবং এরপরে m2 ভরের বস্তু যার আদিবেগ u2। এখন u1 যদি বড় হয়, u1 গ্রেটার দেন u2 হয়, তাহলে এই দুটো একটা আরেকটাকে ধাক্কা দিবে বা সংঘর্ষ হবে। এই সংঘর্ষ হলো। তো সংঘর্ষ হওয়ার পর আমরা ধরি এদের শেষ বেগ হবে m1 ভরের বস্তুর শেষ বেগ হবে v1 এবং m2 ভরের বস্তুর শেষ বেগ হবে v2। এবং এই অবস্থা যখন আসে তখন তাদের ভরবেগ সংরক্ষিত যদি থাকে তখন আমরা বলতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটাকে আমরা আপাতত 1 নং সমীকরণ দিতে পারি। একইভাবে 2 নাম্বার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আমরা বলতেছিলাম আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে। তো গতিশক্তি সংরক্ষিত থাকলে আদি গতিশক্তি এই দুটো থেকে আমরা পাবো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। সেটা হবে শেষ গতিশক্তির সমান হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তাহলে আমরা সেটা যদি লিখি, এটাকে আমরা লিখে দেই ভরবেগ সংরক্ষণ এবং এটাকে লিখি গতিশক্তি সংরক্ষণ। এটাকে তাহলে লিখতে পারবো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে v1 এবং v2 নির্ণয় করব। আমরা যেহেতু কোশ্চেনে বলেছি আমাদের একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তুদ্বয়ের শেষ বেগ কত সেটা আমরা বের করব। তাহলে আমাদের কাজ হবে এই দুইটা সমীকরণ থেকে v1 এবং v2 নির্ণয় করা। তো আমরা প্রথমে এভাবে শুরু করব 1 নং সমীকরণ থেকে। 1 নং সমীকরণের u গুলোকে আমরা m1 গুলোকে একদিকে নিয়ে যাব এবং m2 গুলোকে আরেক দিকে নিয়ে যাব। আবার একইভাবে m1 টাকে নেব না, আমরা হচ্ছে তোমার আমরা m1 গুলোকে এক পাশে নিয়ে আসবো। আবার দ্বিতীয় সমীকরণেও একই কাজ করব, m1 গুলোকে এক পাশে আনবো। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই আমরা যদি 1 গুলোকে সব বাম পাশে নিয়ে আসি, m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল হয়ে যাবে m2 v2 মাইনাস m2 u2। আবার এখান থেকে আমরা যদি m কমন নেই, m1 কমন নিলে এটা আসবে u1 মাইনাস v1 ইকুয়াল m2 কমন নিলে পাশে আসবে v2 মাইনাস u2। এটিকে আমরা 3 নং সমীকরণ দিচ্ছি। একইভাবে আমরা 2 নং সমীকরণেও একই কাজ করব।
2 থেকে পাই হাফ m1 যদি আমরা কমন নেই, এপাশে আসবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান সমান হাফ m2 কমন নিলে আমাদের চলে আসবে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এবার এটাকে আমরা 4 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা 4 নং সমীকরণকে 3 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তো চলেন এইটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসে আমরা দেখি। আর এখানে আরেকটা ছোট কাজ করে ফেলা যায়, সেটা হচ্ছে এই হাফ এবং এই হাফ বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এপাশে লিখি 4 ভাগ 3। তাহলে 4 নংকে 3 নং দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে আমাদের m1। এটাকে আমরা সূত্র লিখে ফেলি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখবো। তাহলে এটা কি হবে, u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1। ওকে, আমরা এটাকে লিখি m1 ইন্টু u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1 ডিভাইডেড বাই নিচে আমরা পাবো হচ্ছে আমাদের m1 u1 মাইনাস v1 ইকুয়াল ডান পাশে আমরা পাবো m2 ইন্টু v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2 ডিভাইডেড বাই m2 ইন্টু v2 মাইনাস u2। এখন আমরা উপর নিচে কাটাকাটি করি, আসো তাহলে কাটাকাটি করলে দেখো m1 m1 কাটা যাচ্ছে, u1 মাইনাস v1 u1 মাইনাস v1, m2 m2 v2 মাইনাস u2 উপর নিচে কাটা চলে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি u1 প্লাস v1 ইকুয়াল v2 প্লাস u2। এখান থেকে আমরা প্রথমে v2 লিখে দেই, v2 ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো u1 প্লাস v1 মাইনাস u2। এটিকে আমরা 5 নং সমীকরণ, 5 নং এর যে ভ্যালুটা আমরা পেয়েছি v2, এই ভ্যালুটা আমরা এখন বসাবো 1 নং। চলো তাহলে 5 এর মান 1 নং এ বসিয়ে কি পাই দেখি। 5 নং এর মান 1 এ বসাই। তাহলে এটি বসাইলে কি পাওয়া যায় দেখি, আসো এটা হয়ে যাবে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 ইন্টু v2 এর বদলে আমরা বসাবো u1 প্লাস v1 মাইনাস u2। গুণ করে দেই, চলো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2 u2। এটা চলে আসে। এবার আমরা এই মানগুলোকে v1 গুলোকে একসাথে নেই এবং বাকি সব আরেক পাশে নিয়ে আসি। v1 দুটোকে ডান পাশে রাখি, বাকিদের বাম পাশে নিয়ে আসি। চলো তাহলে কি আসে দেখি, m1 u1 প্লাস m2 u2 চলে আসবে এটা প্লাস মাইনাস m2 u1 প্লাস m2 u2 ইকুয়াল হয়ে যাবে, এখানে যে দুটো আছে v1 এর দুটো আছে, সেটা হচ্ছে তোমার m1 প্লাস m2 ইন্টু v1। আমরা একত্রে লিখে দিলাম যে এখানে m2 v1 এবং এখানে m1 v1।
এই দুটো থেকে v1 কমন নিয়েছি, লেখা যায় m1 প্লাস m2 ইন্টু v1। ওকে, এবার আমরা যদি m1 প্লাস m2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি আসে আসলে দেখি। চলো এখানে আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এই যে m1 u1 এবং m2 u2 u1 m2 u1 এই দুইজন থেকে আমরা u1 কমন নিয়ে নেব, তাহলে এটা লেখা যাবে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস এখানে m2 u2 আরো একটা m2 u2 হয়ে যাচ্ছে 2m2 u2 ইকুয়াল হয়ে যাবে আমাদের m1 প্লাস m2 ইন্টু v1। এবার আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই, উভয় পক্ষকে আমরা m1 প্লাস m2 দিয়ে ভাগ করব, ভাগ করলে এইরকম একটা রাশি চলে আসবে, প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2 ইকুয়াল টু v1। অর্থাৎ আমরা পেয়ে গেলাম অবশেষে আমরা পেয়ে গেলাম একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ, এবং সেটা কত পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ওকে, আচ্ছা এবার দেখো আমরা পুরো ব্যাপারটা যদি আরেকবার রিপিট করার চেষ্টা করি, আমরা কি করেছি সেটা আমরা আরেকবার একটু বলি। আমরা হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র এবং গতিশক্তি সংরক্ষণ সূত্র এই দুটো সূত্র থেকে v1টা বের করার চেষ্টা করেছি। তো তার জন্য প্রথমেই আমরা এই সমীকরণে তোমার m1 গুলোকে একপাশে নিয়ে আসছি, নিয়ে এসে m1 কমন নিয়েছি। আবার দ্বিতীয় সমীকরণটাতেও একই কাজ করেছি, m1 একপাশে এনে আমরা m1 গুলা কমন নিয়েছি, আবার উল্টো দিকে m2 কমন নিয়েছি। কমন নিলে যেটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সমীকরণ হচ্ছে। উভয় পাশেই আমরা কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সমীকরণ বা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পাচ্ছি। তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো উভয় পাশের এইটা এবং এইটা 2 এবং 3 এর a মাইনাস b গুলো আসলে বাদ চলে যায়, u1 মাইনাস v1 কাটাকুটি চলে যাবে। আমরা ভাগ যখন করি তখন দেখতে পাচ্ছি u1 মাইনাস v1 u1 মাইনাস v1 এপাশে v2 মাইনাস u2 এবং v2 মাইনাস u2 বাদ চলে যাচ্ছে কাটাকাটি। একইভাবে m1 m1 এবং m2 m2 কাটা চলে যাচ্ছে। ওকে, তো শেষ পর্যন্ত আমরা পাচ্ছি বেশ সিম্পলিফাইড একটা সমীকরণ, যেটা হচ্ছে u1 প্লাস v1 ইকুয়াল টু v2 প্লাস u2। তো এখানে আমরা যদি v2 সমান বের করে ফেলতে পারি, আর একপাশে নিলেই আসলে হয়ে যায়, এটা খুব সহজ। v2 ইকুয়াল টু চলে আসবে u1 প্লাস v1 মাইনাস u2, এই হচ্ছে v2। এই v2 এর মানটা যেটাকে আমরা 5 নং সমীকরণ দিয়েছি, এইটাকে আমরা সুন্দর মতো 1 নং সমীকরণে এনে বসাই দেব। 1 নং এ বসানোর পর আমরা v1 কে এক পাশে রেখে বাকি সব আরেক পাশে নিয়ে আসবো। তারপরে v1 এর সাথে যে থাকবে তাকে আমরা উভয় পাশে যদি ভাগ করে দেই, তাহলে আমরা শেষ পর্যন্ত v1 এর হচ্ছে শেষ বেগের যে আমাদের সমীকরণটা দরকার বা যে সূত্রটা দরকার সেই সূত্রটা আমরা বের করতে পারি। একইভাবে আমরা u2 বের করতে পারি। u2 বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা v2 ইকুয়াল বের করেছি, আমরা এটার বদলে যদি v1 টা বের করতাম এবং সেইটা 1 নং সমীকরণে বসাই v1 এর মান, তাহলে আমরা হচ্ছে v2 পেয়ে যাব। ওকে, তাহলে চলো আমরা v2 টাও বের করে ফেলি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে v1 বের করার পর আমরা এখন v2 বের করার চেষ্টা করব। আসো দেখি v2 কিভাবে বের করতে পারি। v2 বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এই 5 নং সমীকরণটাকে আমি আরেকবার লিখি। 5 নং থেকে v1 সমান আমি বের করার চেষ্টা করি। তাহলে 5 থেকে 5 কি লেখা যাবে, 5 নং সমীকরণকে v1 ইকুয়াল, আমরা v1 সমান কি লিখতে পারি আসো দেখি, v2
মাইনাস u1 প্লাস u2, এই হচ্ছে আমাদের v1 কে আমরা লিখতে পারি। তো এটাকে আমি আপাতত 6 নং সমীকরণ দিলাম এবং এই 6 নং সমীকরণকে আমি 1 নং এ বসাবো। আমাদের যে 1 নং ছিল 1 এ বসাই। তো 1 নং সমীকরণটি আমাদের কি ছিল, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। সেখানে আমরা যদি এটা বসায় দেই, চলো দেখি v1 এর জায়গায় এটা বসাবো, আর বাকি যা আছে সব একই থাকবে। m1u1 প্লাস m2u2 ইকুয়াল হয়ে যাবে m1 v1 এর জায়গায় হবে v2 মাইনাস u1 প্লাস u2 প্লাস m2 v2। তো এইটাতেও আগের মতোই একই কাজ, v2 গুলাকে ডানে রেখে বাকি সব বাম পাশে নিয়ে আসো। m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v2 মাইনাস m1u1 প্লাস m1u2 প্লাস m2v2। v2 এর দুটো রাখবো, এটা এবং এটা, বাকিগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে বাম পাশে যদি নিয়ে আসি তাহলে পাওয়া যায় m1u1, এই মাইনাসটা পাশে হয়ে যাবে প্লাস m1u1 প্লাস m2u2 এবং এটা চলে আসলে হয়ে যাবে মাইনাস m1u2 ইকুয়াল টু m1v2 প্লাস m2v2। এখান থেকে আমরা v2 কমন নেব, আর এটাকে একটু সিম্পলিফাই করে দেই। দেখো দুটো m2u2, তাহলে দুটো m1u1 প্লাস আমরা যদি এখানে কমন নেই u2 তাহলে পাওয়া যাবে m2 মাইনাস m1 সমান সমান এখানে চলে আসবে m1 প্লাস m2v2। এই এবার উভয় পক্ষকে আমরা যদি m1 প্লাস m2 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে 2m1u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস m1 ইন্টু u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল v2, যেটাকে আমরা বাম পাশে দিয়ে লিখে দেই। অতএব v2 ইকুয়াল 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর বেগ। ওকে, অর্থাৎ আমরা যদি সমীকরণ দুইটা আরেকবার দেখার চেষ্টা করি, দুটো প্রায় সিমিলার। চেঞ্জটা কি দেখো, নিচে দুটোরই একই রকম মান, m1 প্লাস m2, m1 m2, m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2, কিন্তু উপরে দেখো একটু ইন্টারচেঞ্জ আছে। যখন আমরা v1 নিব, v1 এর প্রথম রাশিতে u1 এর সাথে গুণ আছে m1 মাইনাস m2, আর v2 তে দ্বিতীয়টাতে গুণ আছে এবং একটু চেঞ্জ, সেটা হচ্ছে m2 মাইনাস m1। আবার উল্টা দিকে u2 এর সাথে এখানে আছে 2m2 আর এখানে u1 এর সাথে আছে 2m1। তো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই এটাকে মুখস্থ রাখতে পারবে। লাস্ট লাইন দুটো যদি আমি ম্যাথ করার জন্য ডিরেক্ট মুখস্থ লিখতে চাও তোমরা সেটাও করতে পারবে। যখন আমরা এটার ম্যাথ করব, যে স্থিতিস্থাপক বস্তুর বা স্থিতিস্থাপক সংঘর্ষের আমরা যদি শেষ বেগগুলো দরকার হয় বা যে কোনো একটা যদি দরকার হয় তখন আমরা এই সূত্রগুলো ডিরেক্ট বসায় দিতে পারবো। ধন্যবাদ সবাই।